একদিকে রাজ্যের পৌরসভাগুলিতে নিয়োগ নেই, বেহাল অবস্থা অধিকাংশ পৌরসভাগুলির। আর এই রাজ্যের পুরনিয়োগ দুর্নীতি নিয়ে আছে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। এই যে ইডির রেড, এগুলো কার্যত আজকে একটা হাস্যকর জায়গায় এসে পৌঁছে গেছে। এখন মানে সরকারের উচিত, কেন্দ্রীয় সরকারের, যে ইডি এবং সিবিআই এই সংস্থাগুলোকে তুলে দেয়া। এই যে রেডগুলো হচ্ছে, আর তারপরে পুরনিয়োগ দুর্নীতি প্রথম প্রকাশ্যে এসেছে অন্তত বছর দেড়েক আগে একটা মামলার সূত্রে। তারপরে 7 থেকে 8 মাস আগে ওই তাপস রায়ের বাড়িতে রেড হয়েছে। তা আপনি কি মনে করেন এই বাকি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত যে রাঘব বোয়ালরা, তারা বাড়িতে সমস্ত তথ্য প্রমাণ রেখে দিয়েছে দুর্নীতির? তো এইগুলো একটা হাস্যকর ব্যাপার। পুরসভায় যা নিয়োগ হয়েছে তার সমস্তটাই হচ্ছে দুর্নীতির মাধ্যমে নিয়োগ। এমনকি যে চুক্তি নিয়োগ হয়েছে, স্থায়ী পদের আপনি বাদই দিন, যে চুক্তি নিয়োগ হয়েছে সেগুলোও দুর্নীতির মাধ্যমে হয়েছে। রাজ্য সরকারই এই দুর্নীতিতে মদদ দিয়েছে। শুধু পুরসভাগুলো, পুরো কর্তৃপক্ষই দুর্নীতি করেছে বললে ভুল হবে। পুরো মন্ত্রী থেকে শুরু করে গোটা মন্ত্রিসভা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে। তাই পুরসভার নিয়োগ দুর্নীতিটা তো ওই প্রাথমিক শিক্ষক বা এসএসসির মতো এত বিস্তৃত নয়। এটা সংক্ষিপ্ত পেরিফেরির পুরসভাগুলোকে পরপর ধরলেই বেরিয়ে আসবে যে কোনগুলো দুর্নীতির মাধ্যমে হয়েছে, কোনগুলো স্বচ্ছভাবে হয়েছে। এরকম কোনো রাজনৈতিক দল দেখিনি যাদের দলের নেত্রী বলছে যে তুমি ঘুষ খাও, তুমি কাটমানি তোলো, তুমি চুরি করো, 25% নিজের কাছে রেখে 75% শীর্ষস্তরে পাঠাও। এইরকম মানে 25-75-এর ভাগ বাটোয়ারা, এটা অন্য কোনো রাজনৈতিক শাসক দলে আমি কখনো দেখিনি। মহিলা কাউন্সিলর, শিক্ষিকা, তিনি লিখেছেন আমার চাকরিটা কিন্তু আমি শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছি 2011-র আগে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকেও এই সার্টিফিকেট দিতে হচ্ছে যে আমি বাবা চুরি করে, দুর্নীতি করে, ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমি চাকরি পেয়েছি 2011-র আগে। যে সরকার দুর্নীতিগ্রস্তদের পক্ষ নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছেন যে যারা দাগি, ঠিক আছে, তোমার শিক্ষক হিসেবে চাকরি গেছে, যাক, আমি তোমাকে গ্রুপ সি বা গ্রুপ ডিতে নিয়োগ দেবো। এবং তার সভায় বলেছেন, আগে ওই যে সভা ডেকেছিলেন রায়ের পরই, তার রায়ের পরই সভা ডেকেতে সেখানে বলেছিলেন ঠিক আছে, আগে আমি যোগ্যদেরটা দেখে নিচ্ছি, তারপর অযোগ্যদেরটা আমি বিবেচনা করব। একজন মুখ্যমন্ত্রী কেন বলবেন? ওনাকে তো কেউ বাধা দেয়নি। উনি কেন এতদিন যারা চিরকুটে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করলেন না? ওনার তো সব নথি তো ওনার ফাইলেই ছিল। উনি করে কেন তাদেরকে চাকরি থেকে বার করে দিলেন না, তাদেরকে গ্রেপ্তার করলেন না? তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে ওই বাম শাসকদের থেকেও কাটমানি খেয়েছেন উনি, যার ফলে ওই চিরকুটে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বহাল রেখে দিলেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ওনাকেই দিতে হবে। একদিকে রাজ্যের পৌরসভাগুলিতে নিয়োগ নেই, বেহাল অবস্থা অধিকাংশ পৌরসভাগুলির। এবং কলকাতার জমা জল সেই অবস্থা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর এই রাজ্যের পুরনিয়োগ দুর্নীতি নিয়ে আজ রাজ্যে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি। এই দুর্নীতির মাস্টার মাইন্ডকে, এবং আপনি কি মনে করছেন এই পুরো বিষয়টা নিয়ে? দেখুন, কলকাতা কর্পোরেশনে আপনি এই জমা জলের কথা বললেন বলে বলছি, কলকাতা কর্পোরেশনে 31,000 পদ শূন্য, 10,500 পদে কর্মী রয়েছে। স্বাভাবিকভাবে আমি যদি ধরেও নিই যে কলকাতা কর্পোরেশন অত্যন্ত আন্তরিক উদ্যোগ নিয়ে কাজ করবে, তাহলেও কিন্তু এই কলকাতা কর্পোরেশন ওই জলমগ্নতার সমস্যাই বলুন, বা সিএসসির বা বিদ্যুতের তার রক্ষণাবেক্ষণই বলুন, বা ড্রেনেজ সংস্কার বলুন, কিছুই করতে পারবে না। কারণ তার জন্য তো কর্মী দরকার। 31,000 শূন্য পদ নিয়ে একটা কলকাতার মতো একটা মহানগরীর কর্পোরেশন চলতে পারে না। এবং পুরসভাগুলোতেও কিন্তু সেই একই অবস্থা। অনুমোদিত পদের কোথাও 60%, কোথাও 70%, কোথাও 80% পদ শূন্য, যার ফলে সমস্ত পুরসভা এবং কলকাতা কর্পোরেশন চলছে, বিভিন্ন অন্য যে কর্পোরেশন সেগুলো চলছে চুক্তি নিযুক্ত কর্মীদের দিয়ে। যার ফলে যতক্ষণ না স্থায়ী পদে এই শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে, ততদিন আপনারা যদি পুরসভা বা কর্পোরেশন থেকে জনপ্রত্যাশিত মানের পরিষেবা আশা করেন, সেটা ভুল, সেটা দিতে পারবে না।
এবার দ্বিতীয় বিষয়টা যা হচ্ছে পুরো নিয়োগ দুর্নীতি, এবং এই যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ইডি রেড হচ্ছে। তা আপনাদের মনে আছে বোধহয় কয়েক মাস আগে তাপস রায়, তার বাড়িতে, তখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার বাড়িতে ইডি রেড হয় ওই পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে। এবং তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা কথা বলেছিলেন যে চোরোं को घर में ईडी को रेड तो होगा ही। অর্থাৎ তাপস রায় চোর, এবং চোর বলেই তার বাড়িতে ইডির রেড হচ্ছে, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। অর্থাৎ শুভেন্দু অধিকারী মনে করেছিলেন যে এই পুর নিয়োগ দুর্নীতিতে তাপস রায় জড়িত, এবং জড়িত এর প্রাথমিক প্রমাণ ইডির কাছে ছিল, সেই জন্যেই ইডি ওই চোরের ঘরে রেড করেছে। আর চোরের ঘরে রেড হবে এটাই তো স্বাভাবিক। তা সেই তাপস রায় আজকে বিজেপিতে। তা স্বাভাবিকভাবে কেন্দ্রীয় যে এজেন্সি ইডি, সেটা হচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকারের নিয়ন্ত্রণে। তা আপনারা কি আশা করেন এরপর পুর নিয়োগ দুর্নীতিতে অন্য কারোর কোনো রকম সাজা হবে? ধরুন নারদ দুর্নীতি, শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে আমার বিরুদ্ধে নারদা ছাড়া অন্য কোনো প্রমাণিত দুর্নীতির অভিযোগ নেই। এটা কিন্তু আমার কথা নয়, এটা শুভেন্দু অধিকারীর কথা। তা শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করে নিয়েছেন, আপনারা সমাজ মাধ্যম ঘাঁটলেই তার এই বিবৃতি পাবেন যে নারদা ছাড়া আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। তা সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে, তিনি এখন বিরোধী দলনেতা, অন্যতম শীর্ষ নেতা। তা আপনারা আশা করেন যে মোদি, অমিত শাহ, সিবিআই বা ইডি এই নারদা তদন্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নিতে পারে, তাহলে বাকি যারা এই নারদায় অভিযুক্ত দুর্নীতিগ্রস্ত লোক যেগুলো, যারা তৃণমূলে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? শিক্ষক নিয়োগ দুর্নীতি, বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি এমএলএ থাকাকালীন বারবার বলেছেন, সমাজ মাধ্যম খুঁজলেই পাবেন, যে আমি 65 জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছি, তার মধ্যে আমার স্ত্রী, আমার বৌদি আছে, হ্যাঁ, এবং প্রাথমিক শিক্ষকের চাকরি সব ওই বিধানসভার বিধায়কদের সুপারিশের ভিত্তিতে হয়েছে, আমি দিয়েছি, বেশ করেছি। তিনি এই মন্তব্য প্রত্যাহার করেননি। তা তাকে কি ইডি, সিবিআই গ্রেপ্তার করেছে বা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে? তার এই ভিডিও আপনি সমাজ মাধ্যম খুললেই পাবেন। তিনি এখন বিজেপিতে। তা আপনারা কিভাবে আশা করেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কেউ সাজা পাবে? এই যে রেডগুলো হচ্ছে, আর তারপরে পুর নিয়োগ দুর্নীতি প্রথম প্রকাশ্যে এসেছে অন্তত বছর দেড়েক আগে একটা মামলার সূত্রে। তারপরে 7 থেকে 8 মাস আগে ওই তাপস রায়ের বাড়িতে রেড হয়েছে। তা আপনি কি মনে করেন এই বাকি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত যে রাঘব বোয়ালরা, তারা বাড়িতে সমস্ত তথ্য প্রমাণ রেখে দিয়েছে দুর্নীতির? তো এইগুলো একটা হাস্যকর ব্যাপার। সংবাদ মাধ্যমে কিছু খবর করতে হবে রাজনৈতিক, সেগুলো নিয়ে ওই সন্ধে যে টিভিতে ওই কলতলা ঝগড়া হয়, সেই ঝগড়ার কিছু উপাদান দিতে হবে, এর বাইরে এর কোনো মূল্য নেই। পুরসভায় যা নিয়োগ হয়েছে তার সমস্তটাই হচ্ছে দুর্নীতির মাধ্যমে নিয়োগ। এমনকি যে চুক্তি নিয়োগ হয়েছে, স্থায়ী পদের আপনি বাদই দিন, যে চুক্তি নিয়োগ হয়েছে সেগুলোও দুর্নীতির মাধ্যমে হয়েছে। তা এ সবাই জানে। এবং সেই পুরসভার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার কোনো রকম তদন্তের ব্যবস্থা তো দূরস্থ, রাজ্য সরকারই এই দুর্নীতিতে মদত দিয়েছে। শুধু পুরসভাগুলো, পুর কর্তৃপক্ষই দুর্নীতি করেছে বললে ভুল হবে। পুরো মন্ত্রী থেকে শুরু করে গোটা মন্ত্রিসভা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে। কারণ আমি বারবার বলছি, সরকার যদি না চায় তাহলে কিন্তু কোথাও দুর্নীতি হবে না। সরকারি ক্ষেত্রে সরকার চাইলেই দাঙ্গা হয়, সরকার চাইলেই হিংসা হয়, সরকার চাইলেই দুর্নীতি হয়। কাজেই সরকার চেয়েছে বলেই দুর্নীতি হয়েছে। তা সরকার যখন ব্যবস্থা নেয়নি, মহামান্য আদালত আশা করেছিলেন যে ইডি বা সিবিআইকে আমি তদন্তের দায়িত্ব দিচ্ছি, তাই পুরসভার নিয়োগ দুর্নীতিটা তো ওই প্রাথমিক শিক্ষক বা এসএসসির মতো এত বিস্তৃত নয়, এটা সংক্ষিপ্ত পেরিফেরির পুরসভাগুলোকে পরপর ধরলেই বেরিয়ে আসবে যে কোনগুলো দুর্নীতির মাধ্যমে হয়েছে, কোনগুলো স্বচ্ছভাবে হয়েছে। তা অনেকটা সহজ, অপেক্ষাকৃত তদন্তটা অনেকটা সহজ।
এবং পুর প্রধান বা পুরসভার এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা প্রভাবের দিক দিয়েও ওই ক্যাবিনেট মন্ত্রীর থেকে একটু কম এতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানেও সেই একই তদন্ত খেলা চলছে। অর্থাৎ আপনি নিশ্চিত থাকতে পারেন যারা দুর্নীতির মাধ্যমে পুরসভায় নিয়োগ পেয়েছে তাদের এই নিয়োগটা স্থায়ী থাকবে, তারা বহালি থাকবে, তাদের চাকরি যাবে না এবং এই তদন্ত করতে করতে তাদের অবসরের সময় এসে যাবে, তারা অবসর নিয়ে চলে যাবেন। অর্থাৎ এই যে ইডির রেড, এগুলো কার্যত আজকে একটা হাস্যকর জায়গায় এসে পৌঁছে গেছে। এখন মানে সরকারের উচিত, কেন্দ্রীয় সরকারের, যে ইডি এবং সিবিআই এই সংস্থাগুলোকে তুলে দেয়া। কারণ যে সংস্থা দুর্নীতির তদন্তে, অপরাধের তদন্ত করার জন্যই তো এই প্রিমিয়ার সংস্থাগুলো তৈরি করা হয়েছে, তা সেই সংস্থাগুলো যদি সেই কাজই করতে না পারে তাহলে আমার আপনার কষ্টার্জিত আয়ের টাকায় যে রাজকোষ তৈরি হচ্ছে সেই রাজকোষের টাকায় এদের পুষে লাভ কি? এবং অনেকেই বলেন, এবং এটা বিশ্বাস করা তথাগত রায়ের মতো লোক বলছেন যে এই সব দুর্নীতিতে তথাগত রায় যে বিজেপির আদি একজন মানুষ, দীর্ঘদিনের মানুষ এবং আদর্শগতভাবে তিনি যে কখনো বিজেপির থেকে বিচ্ছিন্ন হবে না এটা বলার অপেক্ষা রাখে না। তা তিনি বলছেন আজকে এই দুর্নীতির তদন্ত যখন একটা স্তর পর্যন্ত গিয়ে থেমে যায় তখন তো সেটিংয়ের কথা লোকে বলে, লোকে তো বিশ্বাস করবেই। কাজেই এই রেডগুলো নিয়ে বরঞ্চ যেটা হয়, এই যাদের বাড়িতে রেড হচ্ছে তারা কিন্তু একটু মানে তৃণমূল দলে তাদের স্ট্যাটাসটা একটু বাড়ে। অর্থাৎ দেখো এ কিন্তু এ গ্রেড নেতা, এর বাড়িতে ইডি গিয়েছিল, এ কিন্তু ফেলনা নেতা নয়, এ গ্রেড নেতা, এর বাড়িতে সিবিআই গিয়েছিল, কাজেই ওদের স্ট্যাটাসটা একটু বাড়ে, আর কিছু এর কোনো তাৎপর্য নেই। আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই পুরো নিয়োগ দুর্নীতি। আপনি কি মনে করছেন কবে থেকে এই দুর্নীতি হয়ে আসছে এবং কীভাবে এই দুর্নীতি শুরু? দেখুন, 2011 সালে এই সরকার যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর থেকেই সরকারের লক্ষ্য ছিল যে আমি নিয়োগের মাধ্যমে শাসক দল তারা প্রচুর টাকা তুলবে, এই লক্ষ্যে তারা কাজ করে গেছে। কারণ যদি সরকারের পরিকল্পনা ছাড়া এই দুর্নীতি হতো তাহলে কোনো একটা বা দুটো ক্ষেত্রে দুর্নীতি হতে পারত। কিন্তু আপনি পিএসসিতে তাকান, পিএসসি একটা সাংবিধানিক সংস্থা যেটা এতকাল নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করে এসছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে। 2011 পর্যন্ত আমরা যারা, আমি তোমাদের সামনে যে কথা বলছি, আমি যখন পিএসসি দিয়ে যখন সচিবালয়ে চাকরি পাই তখন আমি ছাত্র পরিষদ করি, একেবারে আগুনখোর বাম বিরোধী। তার রাজনৈতিক পরিচয়টা যদি চাকরি পাওয়ার ক্ষেত্রে কারণ হতো তাহলে আমি তো সরকারি চাকরি পেতাম না। কিন্তু পিএসসিতে তখন যেহেতু সাংবিধানিক নিরপেক্ষ সংস্থা, সরকারের নিয়ন্ত্রণের বাইরে, পিএসসিতে পরীক্ষা দিয়েছি, সেখানে সফল হয়েছি, পিএসসির প্যানেল অনুসারে আমার চাকরি হয়েছে। এরকম বহু ছাত্র পরিষদ কর্মী আপনি পাবেন যারা ওই সময় বা বাম আমলে ওই বিভিন্ন সরকারি দপ্তরে পিএসসির মাধ্যমে চাকরি পেয়েছে। তা আজকে সেই পিএসসিটা পর্যন্ত দুর্নীতি। এবার সরকার এই দুর্নীতির সঙ্গে কতটা সম্পৃক্ত দেখুন। প্রশান্ত বর্মনের নাম আপনারা মানে কাগজে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বারবার শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। সে নিজেই আরটিআই করেছিল, করে জেনেছে প্রিলিমিনারিতে সে 10 না 13 পেয়েছে, পেয়ে সে কীভাবে ফাইনাল দিল আর কিভাবে WBCS এক্সিকিউটিভ হলো আমি জানি না। তো ওই 2016-17 সালে এরকম অনেকের নাম সংবাদ মাধ্যমে উঠে এসছে যারা কেউ 0, কেউ 10, কেউ 13, কেউ প্রিলিমিনারিতে পাস না করে ফাইনাল দিয়েছেন এবং WBCS এক্সিকিউটিভ হয়ে গেছেন। তাই এক্ষেত্রে কোনো তদন্তকারী সংস্থার দরকার নেই, কোনো আদালত দরকার নেই, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ অর্থাৎ পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর। তা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি, তিনি পিএসসির একজন অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সেক্রেটারিকে একটা চিঠি লিখবেন, লিখে বলবেন এই অভিযোগগুলো আমাদের কাছে এসছে যে এরা পিএসসিতে নির্বাচিত হওয়ার যোগ্য নয়, এরা প্রিলিমিনারিতে বা এতে এই নম্বর পেয়েছে, তা তুমি আমাকে তদন্ত করে জানাও যে এটা সত্যি কিনা। তো যদি সত্যি হয় তাদের চাকরিটা সঙ্গে সঙ্গে খারিজ করে দেবে পিএসসির ওই ডেপুটি সেক্রেটারি বা পিএসসির কোনো জয়েন্ট সেক্রেটারি, এই
পার ডিপার্টমেন্টের কোনো জয়েন্ট সেক্রেটারি কি খুব বেশি হলে সেক্রেটারি, সে তার চাকরিগুলো খারিজ করে দেবে, তাদের বিরুদ্ধে এফআইআর করবে এবং পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত করবে, তারা জেলে যাবে। সেইটা আজ পর্যন্ত 2016-17 সালের দুর্নীতি, আজকে 2025 সাল, তারা কিন্তু বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর যদি প্রত্যক্ষ মদত না থাকতো এবং এই দুর্নীতিটা যদি মুখ্যমন্ত্রীর জ্ঞানত না হতো, তাহলে কি এই WBCS যারা এ গ্রুপে চাকরি পেল এক্সিকিউটিভ হিসেবে, তারা কি 2016-17 থেকে আজ পর্যন্ত এই চাকরিটা করে যেতে পারত? এই ক্ষমতা তাদের হতো? তা হচ্ছে। স্বাভাবিকভাবে দুর্নীতির সঙ্গে এই সরকারটা একদম 2011 সাল থেকেই সম্পৃক্ত হয়ে গেছে। আর ওই যে 25-75-এর রেশিও, সেটাও কোনো মোহাম্মদ সেলিম বা কোনো অদিত চৌধুরী বা কোনো সুকান্ত মজুমদার বলেনি, এটাও কিন্তু তাদের সাংসদ দোলা সেন তার ফর্মুলা, যে 25-75, 25 তোমার রাখো আর 75 দাও। আমার এত বয়স হয়ে গেল, আমি কখনো পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষে কোথাও এরকম কোনো রাজনৈতিক দল দেখিনি যাদের দলের নেত্রী বলছে যে তুমি ঘুষ খাও, তুমি কাটমানি তোলো, তুমি চুরি করো, 25% নিজের কাছে রেখে 75% শীর্ষস্তরে পাঠাও। এইরকম মানে 25-75-এর ভাগ বাটোয়ারা, এটা অন্য কোনো রাজনৈতিক শাসক দলে আমি কখনো দেখিনি। তো সেই 25-75 রেশিওতে শীর্ষস্তরে 75 ভাগ টাকা যাচ্ছে আর দুর্নীতি চলছে। এ তো সোজা এসে গণশক্তি পত্রিকায় পরপর 3 দিন খবর বেরিয়েছিল যে কালীঘাটে 35টা প্লট মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকজন, তার ভাইটাই ইত্যাদি আত্মীয় পরিজন, তারা দখল করে নিয়েছে এবং তাদের নামে করে নিয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে যদি এইরকম একটা ভয়ঙ্কর অভিযোগ একটা খবর সংবাদ মাধ্যমে ছাপা হয় এবং সেই অভিযোগটা যদি সত্যি না হয়, আমি ছেড়ে দেবো। অর্থাৎ ওই 35টা প্লট যে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা ওখানে দখল করে নিয়েছেন, তাদের মালিকানায় আছে, এটা সত্যি বলেই তিনি প্রতিবাদ করতে পারেননি, তার সরকার গণশক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তা এই যদি পরিস্থিতি হয়, তাহলে তো দুর্নীতি হবেই ভাই। এবং পুরসভাতেও ওই 2011 থেকেই দুর্নীতিটা শুরু হয়েছে। বাম আমলে কোনো দুর্নীতি ছিল না, বাম আমলে সব ভালো ছিল, এরকম বলার কোনো জায়গা নেই। কিন্তু এটাও তার সঙ্গে সত্যি, বাম আমলে আমরা পিএসসির মাধ্যমে চাকরি পেয়েছি, আমরা তখন তীব্র বাম বিরোধী ছাত্র রাজনীতি করি। রাজনৈতিক পরিচয়টা যদি চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো, আমরা চাকরি পেতাম না। পিএসসির মাধ্যমে এরকম অসংখ্য ছাত্র পরিষদ কর্মী সে সময় তাদের মেধার জোরে 30 বছরে, আবার 1990-91 থেকে সেখানে প্রচুর 1,34,000 স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অভিযোগ বিরোধী নেত্রী হিসেবে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে। হ্যাঁ, সেই নিয়োগে আর মুখ্যমন্ত্রী মানে 2011 সালের আগে বিভিন্ন জনসভায় সেখানে স্তূপাকৃতি ফাইল থাকতো, বলতো যাব আর সরকারে বসবো আর সব ফাইল খুলে সব সেই আমলে দুর্নীতি হয়ে থাকে। আমি বাম আমলকে আরোপিত দায় আমার নেই এবং একটা সরকার সেই শাসনকালে কোনো অনিয়ম হয়নি, কোনো বেনিয়ম হয়নি, দুর্নীতি হয়নি, এই কথাটা বলা মূর্খামি। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপর সরকার কিন্তু মাথা গলাতো না। প্রচুর নিয়োগ হয়েছে, যে নিয়োগের বিরুদ্ধে তৎকালীন একটা অভিযোগ করতে পারেননি। আর 2001 নিয়োগ হয়েছে, প্রত্যেকটা নিয়োগেতে অভিযোগ। এবং পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় একটা লেখা দেখছিলাম, মহিলা কাউন্সিলর শিক্ষিকা, তিনি কিন্তু আমি শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছি 2011 আগে। একজন কাউন্সিলরকেও এই সার্টিফিকেট চুরি করে, দুর্নীতি করে, ঘুষ দিয়ে চাকরি পায়নি আগে। তা এইটাই তো বড় সার্টিফিকেট। পর থেকে কি চলছে এখন, একটা দুর্নীতি, এবং সেই দুর্নীতিকে যদি সরকার স্পন্সর করে এবং সেই
হিসেবে শাসক দল দেখে, তাহলে এই ঘটনা ঘটবে। নিয়োগে যদি সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণ, স্বজন পোষণ হবে, রাজনৈতিক নিয়োগ হবে, কেউ আটকাতে পারবে না। আবার যে সাংবিধানিক সংস্থা, যে পাবলিক সার্ভিস কমিশন, সেটাও আপনারা খোঁজ নিলে সরকারের অর্থ দপ্তরের একটা শাখায় পরিণত হয়েছে নিয়ন্ত্রণে। সেখানে একদম লাগাম ছাড়া দুর্নীতি চলছে, কোনো ব্যবস্থা সরকার নেয়নি, যার ফলে বাংলায় স্বচ্ছ নিয়োগ সম্ভব যদি শুধুমাত্র মাধ্যমিক বা স্নাতক স্তরে পরীক্ষায় কত নম্বর পেয়েছে নিয়োগ হয়। ইন্টারভিউ থাকলে ওই জোচ্চুরি হবে, কিছু থাকলে ওই ডেমনস্ট্রেশন, ডেমোতে 10 নম্বর, ইন্টারভিউতে 10 নম্বর, জোচ্চুরি হবে, ওই অভিজ্ঞতায় 10 নম্বর, পরীক্ষা জোচ্চুরি হবে। কাজেই যদি স্বচ্ছভাবে নিয়োগ করতে, অতীতে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে এবং মার্কসের ভিত্তিতে নিয়োগ হতো, এবং অনেকে যেমন পরীক্ষা দেয় আমাদের রাজ্য বোর্ডের, আবার সিবি, তাদের সিলেবাস তো আলাদা, তাদের অনেক বেশি পায়, তার দুটো মানের সমতা হবে কি করে? বা এই বোর্ডের, পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার্থীদের এই নম্বরের ভিত্তিতে বিভিন্ন ধারাবাহিক একাডেমিক নিয়োগ না হয়, নিয়োগের মধ্যে যদি লিখিত পরীক্ষা থাকে, নিয়োগের মধ্যে যদি সরকারের বকলমে কি হবে, কেউ আটকাতে পারবে না। এবং যে রাস্তাটা দেখি সরকার পরিবর্তনের পরে, তখন কিন্তু যে শাসক দল আসে উপর সেই শাসক দলের রাজনৈতিক কর্মীরা চাপ সৃষ্টি, সরকার এত লোককে চাকরি দিয়ে গেছে, তো তুমি দেবে না কেন? এই চাপ উপেক্ষা করাটা কঠিন হয়ে যাবে। কাজে আমি নিয়োগ দুর্নীতি অবসানের কোনো রকম আশার আলো আমি দেখছি। বলা চলে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, আর সেখানে তৃণমূল নেতার নাম, এইসব টাকা যাচ্ছে কোথায়? আমাকে বলে তো ওইসব টাকার সাইপন হচ্ছে না। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তৃণমূলের সাধারণ সম্পাদক যে নিয়োগ দুর্নীতির বিষয়ে দল অনেক আগে থেকেই জানতেন, তারা জেনেও কোনো সরকারের বদনাম হবে, একটা শাসক দলের জেনেও যদি শাসক দল বা সরকারের সর্বোচ্চ অবস্থা না নেন, এটাকে চলতে দেন, তাহলে কিন্তু সরকার এই দুর্নীতিটা চাইছে, করছে। এবং 25-75-এর রেশিওটা তো ওই এই তৃণমূল শাসক দলই করেছেন, রেশিও দিয়েছে। কাজেই 25-75-এর স্তরে টাকাটা যাচ্ছে বলেই সরকার, আর এটা তো কোনো লুকোছাপা ব্যাপার নয় যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছেন যে তোমার শিক্ষক হিসেবে চাকরি গেছে, যাক, আমি তোমাকে গ্রুপ সি বা, তার সবাই বলেছেন আগে, ওই যে সভা ডেকেছিলেন রায়ের, সেখানে বলেছিলেন ঠিক আছে আগে আমি যোগ্যতাটা দেখে নিচ্ছি। একজন মুখ্যমন্ত্রী কেন বলবেন আজকেও যে তুমি 12% সুদে ফেরত দাও দাগি প্রার্থীদের? আজ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিয়ে, সরকার দুর্নীতিগ্রস্তদের পক্ষে। এখন সরকার পক্ষ নিলে যদি না থাকে, তাহলে সরকার কেন দুর্নীতিগ্রস্তদের পক্ষ নেবে? সকলে তো চাইবে যদি দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ না থাকে, তাহলে আমি কখনো দুর্নীতিগ্রস্তদের সমর্থন করব, দুর্নীতিগ্রস্তদের মদত করব, তাদের জন্য প্রকাশ্যে তাদের ওই গলা ফাটাবো? কাজেই এ তো সোজা হিসেব। কিন্তু আমাকে যদি বলেন কত টাকা উঠেছে, কোথায় গেছে, আমি তো বলতে পারবো না।
কারণ চাকরি দিয়েছে সরকার, ঘুষ নিয়েছে সরকার, কাজেই এর পুরো বিষয়টা বলতে পারবেন সরকার। এর বাইরে কেউ, আপনি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টেনে বলেন যে আপনি বলুন কত টাকার ঘুষ উঠেছে, উনি বলতে পারবেন না, কারণ ঘুষটা তো উনি নেননি বা ওনাকে জানিয়ে তো ঘুষটা খায়নি। কাজেই এটা সরকার বলতে পারবে, শাসক দল বলতে পারবে, এর বাইরে কারোর পক্ষে বলা সম্ভব নয়। আর সিবিআই ইডি ওরা ওই একটা তদন্ত খেলা করছে, তা ওতে কিছু আসবে বলে আমার কিছু মনে হয় না। এই যে টাকার অঙ্ক বা টাকাটা কোথায় গেল, এটা কি আদৌ কোনোদিন সামনে আসবে? না, কখনোই আসবে না। এটা আসতো, কারণ কয়লা, গরু, বালি, ওই সমস্ত দুর্নীতির কথা বাদ দিন, কিন্তু নিয়োগ দুর্নীতির বিষয়টা এতটাই স্পেসিফিক এবং এতটাই তদন্তটাকে গুটিয়ে আনা সম্ভব ছিল যে যদি ইডি এবং সিবিআই তারা যদি প্রথম থেকে অত্যন্ত দায়িত্ব নিয়ে একদম জাল গুটিয়ে আনতো, তারা কিন্তু এই তদন্তের শেষ দেখে ছাড়ত এবং এই টাকা কোথায় গেছে, এই টাকা কার কাছে গেছে, সমস্ত কিছু তারা উদ্ধার করতে পারত। কিন্তু প্রথম থেকেই তাদের একটা গা ছাড়া ভাব। বিশ্বজিৎ কুণ্ডু, সে তৃণমূলের একটা এমএলএ, সে প্রকাশ্যে বলছে যে প্রাথমিক শিক্ষকের সমস্ত নিয়োগ হয়েছে সুপারিশের ভিত্তিতে, ওসব টেট ফেট প্রহসন। আমি 65 জনকে আমি চাকরি দিয়েছি, তার মধ্যে আমার স্ত্রী আছে, আমার বৌদি আছে। তারপর তাকে গ্রেপ্তার দূরস্থান, সিবিআই ইডি তাকে একবার জিজ্ঞেস করবে না? ওই যে উপেন বিশ্বাস একজন সৎ রঞ্জনের কথা বলতেন, তো উপেন বিশ্বাস দীর্ঘদিন ধরে বলছেন, তা সিবিআই ইডি সেই সৎ রঞ্জনকে ধরবে না? বহুকাল পরে তাকে ধরেছে। এবং এই যে দেখুন যে এইসব দুর্নীতির ক্ষেত্রে কিন্তু সরকারের উচিত বা তদন্তকারী সংস্থার উচিত যে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত গতিতে পর রেড করা। তা কিন্তু হচ্ছে না। এই যে ধরুন 7 মাস 8 মাস আগে তাপস রায়ের বাড়িতে ওই পুরনিয়োগ দুর্নীতি নিয়ে ইডি রেড হয়েছিল, তারপর এই দীর্ঘদিন বাদে এখন ইডি রেড হচ্ছে। তা আপনি কি মনে করেন যারা এত ব্যাপক দুর্নীতি করেছে তারা এত মাথা মোটা যে দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ তারা বাড়িতে সাজিয়ে রেখেছে? কিন্তু যেদিন তাপস রায়ের বাড়িতে এই রেড হলো, তার ঠিক পরেই যদি এই রেডগুলো হতো, নিশ্চয়ই কিছু তথ্য প্রমাণ উঠে আসতো, কারণ অত তাড়াতাড়ি তারা তথ্য প্রমাণ সরাতে পারতো না। কাজেই ইডি সিবিআই তদন্তটা ওই সংবাদ মাধ্যমে কিছু খোরাক, ওই যে কলতলার ঝগড়া হয় টিভিতে সন্ধেবেলায়, ওতে ওই যারা কলতলার ঝগড়াটা করেন তাদের কিছু উপাদান, এর বাইরে কিচ্ছু না। এই তদন্তে কারুর কোনো সাজা হবে না এবং এই দুর্নীতিতে যারা টাকাটা নিয়েছেন তাদের কারুর কোনো রকম ক্ষতি হবে না। এই টাকা উদ্ধার হবে না, কারণ যত দিন যাবে তত যে তদন্ত সূত্র, তথ্য প্রমাণ সব লোপাট হয়ে যাবে। এতদিন হয়ে গেছে, 2016-17 তার আগে থেকে দুর্নীতি হয়েছে। দুর্নীতিটা হয়েছে 2012-13 থেকে, আজকে 2025। এবং যেদিন সিবিআই বা ইডিকে তদন্ত করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তারপরে দীর্ঘ সময় কেটে গেছে। এর মধ্যে যে সমস্ত যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সুচারুভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ব্যাপক সুযোগ পেয়ে গেছেন। কাজে এখন যদি বিশ্বজিৎ কুণ্ডুকে গ্রেপ্তার করে করা, কী হবে? তার কাছ থেকে কী তথ্য পাবে? কিচ্ছু পাবে না। কাজে ওই দুদিন অন্তর ইডি সিবিআই নাটক হবে, এর বাইরে কিছু হবে না। স্যার, বাম জামানায় অভিযোগ উঠেছিল চিরকুটের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল, আর এই আমলে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠছে, যা কিনা প্রমাণিত হয়েছে। রাজ্যের মানুষ এই জন্যই কি 2011-য় বদল চেয়েছিল? দেখুন, এই চিরকুটে চাকরির গল্পটা আমি বহুকাল থেকে শুনছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন 2011 বা 2009-এ মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখতেন সেই বক্তব্যের রেকর্ডিং তো আছে, সেগুলো আপনারা যদি শোনেন দেখবেন উনি বলছেন যে উনি বিভিন্ন জায়গায় সভা করতে যেতেন, একটা করে টেবিল থাকতো, টেবিলের স্তূপাকৃতি ফাইল থাকতো, সেই ফাইলে এইটা হচ্ছে নিয়োগ দুর্নীতির ফাইল চিরকুটে চাকরির, এইটা হচ্ছে হিডকোয়ে কী দুর্নীতি হয়েছে, এটা হচ্ছে জমি কেলেঙ্কারির ফাইল, এটা হচ্ছে অমুকের ফাইল বলে এরকম স্তূপাকৃতি থাকতো। খালি একবার ক্ষমতায় আসবেন আর ওই ফাইলগুলো খুলে তিনি অপরাধীদের সাজা দেবেন। তা আজকে এত বছর হয়ে গেল, 2025, এবং 14.5 বছর ওনার ক্ষমতায় থাকা হয়ে গেল এবং কার্যত কোনো বিরোধী নেই। কার্যত আপনি যদি ধরেন কার্যত কোনো বিরোধী নেই, ওনাকে তো কেউ বাধা দেয়নি। তো উনি কেন এতদিন যারা চিরকুটে চাকরি পেয়েছে
তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করলেন না। ওনার তো সব এই নথি তো ওনার ফাইলেই ছিল, উনি করে কেন তাদেরকে চাকরি থেকে বার করে দিলেন না, তাদেরকে গ্রেপ্তার করলেন না? তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে ওই বাম শাসকদের থেকেও কাটমানি খেয়েছেন উনি, যার ফলে ওই চিরকুটে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বহাল রেখে দিলেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ওনাকেই দিতে হবে।